এই মহেশতলার ঘটনার যে গ্রাউন্ড রিপোর্ট আমরা পেয়েছি, এটা একদম পরিকল্পিত, এবং এই পরিকল্পিত ঘটনা ঘটছে এটা পুলিশের নাকের ওপরে। তার যদি গোয়েন্দা দপ্তর ঘুরিয়ে থাকেন তাহলে তো তাদেরই দায় নিতে হবে। গরিব মানুষ যারা রাস্তায় বসে ফেরি করছেন, তো আমরা তো পহেলগাঁওয়ের ঘটনা, যারা আসল অপরাধী তাদের গ্রেফতার করতে পারলাম না, তাদের সাজা দিতে পারলাম না। এ নিয়ে দেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে আমার 2-3 বার কথা হয়েছে। তারা করতে পারছেন না কেন? আরএসএস এর যারা কোর অন্ধ ভক্ত, তারা রামমোহনের বিরুদ্ধে। তারা মনে করেন সতীদাহ প্রথাটা ভারতবর্ষের ঐতিহ্য ছিল। রামমোহন নাকি ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে ভারতবর্ষের ঐতিহ্যকে ধ্বংস। নমস্কার দর্শক, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। গুজরাট, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হিংসার আগুন বা ধ্বংসের আগুনের বাইরে রইল না কিন্তু কেউই। বাংলাদেশের রবীন্দ্রনাথের, শাহজাদপুরের রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি ভাঙচুর করা হলো। পশ্চিমবাংলায় মেটিয়াবুরুজ মহেশতলায় জ্বলছে, হিংসার আগুনে জ্বলছে। এবং সব থেকে ভয়ঙ্কর খবর, AI-171 বিমানটি, ইউএসএ B787 ড্রিম লাইনার সিরিজের যে বিমানটি ভেঙে পড়লো, সেখানে 242 জন যাত্রী ছিলেন, 232 জন ছিলেন তাদের যাত্রী এবং 10 জন ছিলেন ক্রু মেম্বার। প্রত্যেকেরই এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, অন্তত বেশিরভাগ মানুষেরই প্রাণহানি হয়েছে। ভয়ঙ্কর খবর, বিমানটির বয়স ছিল 11 বছর 6 মাস এবং সুমিত সাবরওয়াল এবং ক্লাইভ সুন্দর এই দুজন ছিলেন পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট পাইলট। এই ভয়ঙ্কর বিষয় নিয়ে এবং আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কাশ্মীর দাঙ্গা বিধ্বস্ত এবং পাক মদতপুষ্ট সন্ত্রাসীদের দ্বারা বিধ্বস্ত হয়ে যাওয়া কাশ্মীরের একাধিক অঞ্চল এবং আদিল, যে ছেলেটি পর্যটকদের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বলি দেন, তাদের বাড়ি পরিদর্শন করেন। দাঙ্গা বিধ্বস্ত অঞ্চল, পাক মদতপুষ্ট সন্ত্রাসীদের দ্বারা ধ্বংস হয়ে যাওয়া একাধিক অঞ্চল, ধ্বংসপ্রায় অঞ্চল পরিদর্শন করেন। এম.এ. বেবির নেতৃত্বে সিপিআইএম এর একটি প্রতিনিধি দল। সেখানে ছিলেন মাননীয় সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার কি অভিজ্ঞতা সেখানে গিয়ে, এরকম একাধিক বিষয় নিয়ে আমরা আজকের প্রতিবেদনটি সাজিয়েছি। সম্পূর্ণ প্রতিবেদনটি শুনুন এবং কমেন্ট করে জানান আপনার কি মতামত। গুজরাটে একটি বিমান ভেঙে পড়লো, কি বলবেন স্যার? অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা। এতজন মানুষ প্রাণ হারালেন এবং সহযাত্রীদের মধ্যে বোধহয় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও আছেন। এবং গুজরাট থেকে বহু মানুষ তো বিদেশে পড়াশোনা করতে যান। ভাইব্রেন্ট গুজরাট দেশের মানুষকে দেশে আটকে রাখতে পারেনি। আর এতজন মানুষ ওখান থেকে যাচ্ছিলেন লন্ডনগামী বিমানে। সেই বিমান ওঠার মুখে এরকম দুর্বিপাকের মধ্যে পড়ল। এটা খুবই বিস্ময়কর। যারা বিমান সংগ্রহ করেন, যে সমস্ত দক্ষ মানুষেরা, তারা কি ঠিক মতো দেখভাল করেননি? আর বিমানটা যখন ওড়ার সময় বুঝতে পারলেন বিমানের চালক যে অসুবিধা হচ্ছে, তিনি বোধহয় জরুরি অবতরণের জন্য আবেদন করেছিলেন, সেটাও বোধহয় পাওয়া যায়নি। তবে সবই এসব হচ্ছে শোনা কথা। কেন ভারতবর্ষের মিডিয়ার কি চেহারা আমরা দেখেছি। ভারত পাকিস্তান বিরোধকে কেন্দ্র করে ভারতবর্ষের মিডিয়া তাদের একেবারে নক্কারজনক ভূমিকা প্রমাণ করে দিয়েছেন। সুতরাং মিডিয়ার কোনো কথাই এখন আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। যতক্ষণ না একেবারে মাটির কাছাকাছি যারা আছেন, আপনাদের মতো পোর্টাল যারা প্রকূলস্থলে গিয়ে সমস্ত সংবাদ সংগ্রহ করছেন, ততক্ষণ নির্দিষ্ট করে কোনো মতামত দেওয়া মুশকিল। তবে এক অত্যন্ত বিপর্যয়, খুবই বেদনাদায়ক ঘটনা। একটুকু বলতেই হয়, এতজন দেশের সহ নাগরিকদের আমরা হারালাম এরকম দুর্ঘটনায়। স্যার, কয়েকটা বিষয় আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছিলাম। বিমানটির 11.5 বছর বয়স, 11 বছর 6 মাস মতো বয়স। বিমানটি হচ্ছে AI-171 গ্রুপের বিমান এবং এই বিমান তৈরি করেন আমেরিকান বিমান সংস্থা, প্রস্তুতকারক সংস্থা বোয়িং B787 ড্রিম লাইনার। এবং এই বিমানটি 44,000 বার ওড়ার ক্ষমতা রয়েছে। এত সত্ত্বেও বিমানটির দেখভাল কিন্তু করা হয়নি। কারণ বিমানটি এর আগেও গতকাল বিমানটি প্যারিস থেকে ফিরেছে এবং বিমানটি কিন্তু অবতরণের সময় টার্বুলেন্সের মুখোমুখি হয়েছে। এরকম যারা বিমানের যাত্রী, এয়ার ইন্ডিয়ার বিমানে নিয়মিত যাতায়াত করেন, সেরকম বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলে জেনেছি। এর দায় কার দিকে যেতে পারে?
দেখুন, একটু আপাত দৃষ্টিতে সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষই বুঝতে পারবেন যে এই বিমান রক্ষণাবেক্ষণ সেক্ষেত্রে অনেক দুর্বলতা ছিল, ত্রুটিপূর্ণ হয়েছে, তা নাহলে এই ঘটনা ঘটতে পারে না। এখন কারা এই রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন, কারা এই গোটা বিমানবন্দর পরিচালন এবং বিমানবন্দরের যারা দায়িত্বপ্রাপ্ত বিমানের দেখভাল করার, এই সমস্ত দিকটা খতিয়ে দেখতে হবে। আরেকটা দিক খুব নজরে রাখতে হবে, এই যে সমস্ত বিমানবন্দর বা বিমান পরিচালন সংস্থা সব ব্যক্তি মালিকানার হাতে ছেড়ে দেওয়া হয়, সরকারের এই যে একটা অদ্ভুত মূর্খামি আমি বলি, সরকার দায়িত্ব থাকলে পরে তার অনেক বেশি দায়বদ্ধ থাকে একটা মানুষের উপরে, কিন্তু ব্যক্তি পুঁজি তাদের দায়বদ্ধতা মুনাফার উপর। তাদের দায়বদ্ধতা কখনোই জনগণের স্বার্থবাহী নয়, তারা মুনাফা করতে পারলেই খুশি। এবং তারা যদি ভেবে থাকে কেউ যে এটা আবার নতুন করে ভালো দেখভাল করার দরকার নেই, একবার ঘুরে এসছে যখন, তখন দেখভালের খরচাটা বাদ গেল আর একটু মুনাফা বাড়লো, এমন যদি হয়ে থাকে, সবটাই নির্ভর করছে কিন্তু তদন্তের ওপর। আমরা আশা করব অন্ততপক্ষে এক্ষেত্রে ভারত সরকার তারা নিরপেক্ষভাবে স্বাধীন তদন্ত করে মানুষের সামনে তথ্য তুলে ধরবেন। আমাদের দেশের বর্তমান শাসকেরা তথ্য গোপন করতে অভ্যস্ত এবং অর্ধসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে অভ্যস্ত। তাদের ওই মিডিয়া, তাদের পরিচালিত মিডিয়া, যা বাজারে পরিচিত গদি মিডিয়া বলে, এইভাবেই তারা বিভ্রান্ত করেন। আমরা এবার আশা করবো অন্ততপক্ষে সত্যটা সামনে আসবে, বিভ্রান্ত করবেন না। স্যার, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিকে আলোকপাত করলেন যে বেসরকারি হলে পরিষেবা ভালো হবে, এই ধরনের একটা কয়েনেজ আমরা গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি, প্রায় এক দশক ধরে দেখতে পাচ্ছি। বেসরকারি হলে পরিষেবা ভালো হবে, এই তত্ত্বের মুখে কি একটি বিরাট থাপ্পড়, বিরাশি শিক্ষার থাপ্পড় এই ঘটনা? বটেই তো। আমাদের বুঝতে হবে যে দায়বদ্ধতা যদি কারো শুধু মুনাফা বৃদ্ধির দিকে থাকে, বিমান পরিবহন বলুন, রেল পরিবহন বলুন, সড়ক পরিবহন বলুন, এগুলো সামগ্রিকভাবে জনগণের মঙ্গলে, জনগণের স্বার্থে, সেক্ষেত্রে মুনাফা অর্জনটা হবে দ্বিতীয় চিন্তা। প্রাথমিক চিন্তা হবে জনগণের যোগাযোগের সুবিধা। সেটাকে বাদ দিয়ে যখন তারা মনে করেন যে কোনো ব্যক্তি পুঁজির হাতে তুলে দিলে পরেই ভালো পরিষেবা পাওয়া যাবে, রংচং হবে, ঝকঝক করবে, কিন্তু ভেতরটা যে ক্ষয় হয়ে যায়, সেটা তো আমরা পৃথিবীর বিভিন্ন সময়কার অভিজ্ঞতা থেকেই দেখেছি। আর ভারতবর্ষে এই সময় তো ভারতবর্ষের গোটা ব্যবস্থাটাকে বিক্রি করার পরিকল্পনা করেছেন দুর্ভাগ্যজনকভাবে ঘটনাচক্রে দেশের প্রধানমন্ত্রী, তিনিও গুজরাট থেকেই আসছেন। স্যার, এরপরে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনায় আসবো। সেই অগ্নিকাণ্ডের অকুস্থল আমাদের বাংলা, আমাদের কলকাতা শহর থেকে খুব কাছে, উপকণ্ঠে বলা যায় মেটিয়াপুরুষ মহেশতলা। গতকাল থেকে কি ভয়ঙ্কর! আমরা খুব দায়িত্বশীল পোর্টাল হিসেবে কোনো ধরনের কোনো ন্যারেশন সেট করছি না, কিন্তু কয়েকটা বিষয় নিয়ে আপনার কাছে একটু জানার চেষ্টা করব। সেটা হচ্ছে পুলিশি নিষ্ক্রিয়তা। প্রথমেই আমাদের দিকে যে খবরটা আমাদের সব থেকে হন্ট করছে সেটা হলো, যে কোনো কারণেই হোক যদি একটা আনরেস্ট তৈরি হয়, তা নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ যা কিছু মেথড অবলম্বন করা দরকার সেটা কি করলেন না, না করতে পারলেন না? দেখুন, একই কথা হয়তো বারে বারেই বলতে হয়। 2011 পরবর্তী সময় থেকে পুলিশের দায়বদ্ধতা, দিক নির্দেশ পাল্টে গিয়েছে। আগে ছিল পুলিশের দায়বদ্ধতা সাধারণভাবে, ব্যতিক্রম তো হয়নি, অশান্তি তো হয়নি কোথাও, করা সেটা কথা নয়, সাধারণভাবে দায়বদ্ধতা ছিল অপরাধ দমনের জন্য পুলিশের দিক থেকে সক্রিয়তা, আমরা পরিভাষায় বলি প্রোঅ্যাক্টিভ রোল। 2011 পর থেকে মুখ্যমন্ত্রী এবং তার দল পরিচালনার দিক নির্দেশনা হচ্ছে পুলিশ তারা হবে রিঅ্যাক্টিভ এবং তারা অপরাধ জগতের যারা আছেন রাজনৈতিকভাবে যুক্ত তাদের রক্ষা করবেন। এই মহেশতলার ঘটনার যে গ্রাউন্ড রিপোর্ট আমরা পেয়েছি, এটা একদম পরিকল্পিত এবং এই পরিকল্পিত ঘটনা ঘটছে, এটা পুলিশের নাকের ওপরে। তার যদি গোয়েন্দা দপ্তর ঘুরিয়ে থাকেন তাহলে তো তাদেরই দায় নিতে হবে। গরিব মানুষ যারা রাস্তায় বসে ফেরি করছেন, তারা একটা নির্দিষ্ট ধর্মাবলম্বী, তিনি ঈদ করতে রাজ্যে ফিরে এসে দেখেন তার ওই জায়গাটায় বাঁধিয়ে তুলসীতলা করে দেওয়া হলো। এই তুলসীতলা কারা করলেন, কেন পুলিশ তাদের গ্রেপ্তার করলো না? এবং ওই তুলসীতলা তৈরি করে মানুষের মধ্যে যারা ধর্মীয় বিভাজনে আগুন জ্বালাচ্ছেন তাদের প্রত্যেককে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? প্রত্যেককে গ্রেপ্তার করে একদম জিজ্ঞাসাবাদ করা হোক, কার পরিকল্পনা করা হচ্ছে। আরএসএস গোটা ভারতবর্ষে জ্বালিয়ে দিচ্ছে দাঙ্গার মধ্যে দিয়ে।
পশ্চিমবঙ্গ আরএসএস জমি খুঁজে পাওয়ার জন্য তৃণমূলের সঙ্গে সহযোগিতা এইসব কাণ্ড করছেন। পুলিশ চুপ আছে, পুলিশের কাছে নির্দেশ কিছু করবে না। তা না হলে যেখানে ওই রকম ঘনবসতিপূর্ণ বাজার, যেটা মূলত সাধারণত গরিব মানুষরা সেখানে বসে ফেরি করেন তাদের জীবন জীবিকার জন্য, যোগী আদিত্যনাথের আদর্শ অনুসরণ করে তাদের তুলে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, এটা পুলিশ জানতো না? নাকি পুলিশের ওপর নির্দেশ ছিল চুপ করে দেখুন দাঙ্গা হয় তারপর ঝাঁপাবেন? এবং এর ফলে পুলিশের বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে, যেটা অত্যন্ত বিপজ্জনক একটা দিক রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে। হ্যাঁ, আরেকটা জিনিস খুব হন্ট করছে, সেটা তুলসী মঞ্চ তো বাঙালির ঘরে ঘরে থাকে, হিন্দু বাঙালির ঘরে ঘরে তুলসী মঞ্চ থাকে, আজ বলে না বহু কাল ধরে থাকে, কিন্তু তুলসী মঞ্চ এরকম একটা প্রকাশ্য বাজারের মধ্যে একটা শান বাঁধিয়ে দেওয়া হলো দুদিনের মধ্যে। এই যে এটা খুব সঙ্গত কথা বলেছেন আপনি, আমি ভুলে গেলাম। তুলসী হচ্ছে প্রত্যেক যারা ধর্মপ্রাণ হিন্দু তার বাড়ির অঙ্গনের মধ্যে থাকে। তুলসী গাছ কখনো জনসমক্ষে বৃহৎ এলাকায় আমি জীবনে শুনি দেখিনি। যে মানুষটি অত্যন্ত দরিদ্র জীবনযাপন করেন তিনি তার উঠোনের গায়ে একটা তুলসী গাছ লাগিয়ে রাখেন তার নিজস্ব ধারণা বিশ্বাস থেকে। যারা এটাকে বাইরে আনলেন তাদের প্রত্যেককে ধরে নিয়ে এসে জনসমক্ষে দাঁড় করিয়ে দেওয়া উচিত, এই লোকগুলি এই কাণ্ডটা করেছেন। মুখে বলবো ভারত মাতা, দেশটাকে বিভাজন করার পরিকল্পনা মেতে থাকবো, এই নষ্টামি চলতে দেওয়া যায় না। সত্যিকারের যারা ধর্মপ্রাণ হিন্দু তাদের ধর্মীয় ভাবাবেগে কি এই ঘটনা বড় আঘাত নয়? এরা প্রকৃতপক্ষে, আমি তো বলছি, এরা হিন্দু ধর্মের যে উদারতা, যে মাহাত্ম্য, যে সহনশীলতা, বিবেকানন্দের ভাষায় সহনশীলতা না, গ্রহণযোগ্যতা, সকলকে আপন করে নেওয়ার যে প্রবণতা, সেই হিন্দু ধর্মের মূল মর্মবস্তুকে এরা ধ্বংস করে দিচ্ছেন। এরা হিন্দু ধর্মে ইসলামীকরণ করছেন। এরা মনে করছেন যে ইসলাম যেটা করছে আমরা কেন সেটা করব না। অর্থাৎ এরা হিন্দু ধর্মর যে চিন্তা চেতনা তাকে পেছন দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এরা হিন্দু নন, এরা হিন্দু বিরোধী একটা শক্তি। স্যার, খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা একজন প্রত্যক্ষদর্শীর বয়ান শুনছিলাম স্যার, সেখানে তিনি পরিষ্কার বললেন যে 92 সালের দাঙ্গায় পর্যন্ত এই ফটক বাজার অঞ্চলে কিছু হয়নি, কিন্তু এবারে সেই দাঙ্গার পরিস্থিতি কিন্তু তৈরি হলো এবং কোনো রাজনৈতিক দল তাতে অবশ্যই ধর্মীয় রং লাগানোর চেষ্টা করছেন। আমরা স্যার পরবর্তী বিষয়ে অবশ্যই প্রবেশ করব, সেটা আপনি আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন এবং বহু মানুষ লিখেছেন। সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি শাহজাদপুরে, সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভাঙা হলো, কি বলবেন স্যার? এটা তো ফ্যাসিবাদের জন্ম হয়। ফ্যাসিবাদের জন্মের মূল কারণ হচ্ছে কিন্তু যুক্তিহীন এবং সংস্কারমূলক চিন্তার মধ্য দিয়ে লালন পালন করা। রবীন্দ্রনাথ বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন। ইসলামী মৌলবাদী শাসকদের বিরুদ্ধে বাংলার মানুষ মাঠে ঘাটে লড়াই করেছেন এবং সেই লড়াইয়ের মূল প্রেরণা ছিল রবীন্দ্র নজরুল। আজকে সেটাকে চাকা পেছন দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এই গোটা উপমহাদেশ জুড়েই একটা প্রবণতা চলছে কিন্তু রবীন্দ্র চিন্তা ভাবনার বিরুদ্ধে কথা বলা। এই ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গের বুকেও এখন কিছু কিছু মানুষ রবীন্দ্রনাথের বিরুদ্ধে কথা বলছেন। রামমোহন রায়ের একটি প্রতিকৃতি ইন্ডিয়া হাউসে রাখবার জন্য আবেদন করে ব্যর্থ হয়েছেন আবেদনকারীরা, যারা রামমোহনের প্রতি শ্রদ্ধাশীল। এ নিয়ে দেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে আমার 2-3 বার কথা হয়েছে। তারা করতে পারছেন না কেন? আরএসএস এর যারা কোর অন্ধ ভক্ত তারা রামমোহনের বিরুদ্ধে। তারা মনে করেন সতীদাহ প্রথাটা ভারতবর্ষের ঐতিহ্য ছিল। রামমোহন নাকি ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে ভারতবর্ষের ঐতিহ্যকে ধ্বংস করেছেন। এই ধরনের পিছিয়ে পড়া মধ্যযুগীয় চিন্তার মানুষ তো আছে গোটা দেশে, যারা হিন্দুত্ববাদী, যারা হিন্দু নন। হিন্দু এবং হিন্দুত্ববাদীর মধ্যে একটা স্পষ্ট সীমারেখা আছে। এই হিন্দুত্ববাদীরা হিন্দু ধর্মের যে গৌরব ঐতিহ্য তাকে ধ্বংস করে দিচ্ছে। স্যার, এবার রবীন্দ্রনাথ কি অন্তরালে হাসছেন আমি জানি না, কারণ আপনি রবীন্দ্রনাথ হিসেবে অনেক ঊর্ধ্বে। রবীন্দ্রনাথ কিছু হয় না। রবীন্দ্রনাথ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। আরি বারবুস তাকে লিখছেন যে আপনি এক সই করুন, আপনি হচ্ছেন আমাদের প্রথম উৎসাহদাতা এবং আপনার দ্বারাই আমরা অনুপ্রাণিত হয়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে। মৃত্যুশয্যায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ খবর নিচ্ছেন
যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি হলো, হিটলারের পরাজয় সংবাদ পেয়ে তিনি উল্লসিত ছিলেন। সেই রবীন্দ্রনাথকে এরা বোঝে নাকি? এরা রবীন্দ্রনাথকে মনে করে ট্রাফিক লাইটে সেদিন দুজনে দুলেছিল মনে। রবীন্দ্রনাথকে এরা এই জায়গায় নামিয়ে এনেছেন। স্যার, এবার একদম সব থেকে গুরুত্বপূর্ণ এই সময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্প্যাক্টফুল ঘটনার বিষয়ে আপনার সঙ্গে কথা বলে কথোপকথন শেষ করব। আমরা প্রত্যেকেই অত্যন্ত গর্বিত বাঙালি হিসেবে যে আপনি আপনার দলের সাধারণ সম্পাদক এম এ বেবি এবং আরো কয়েকজন প্রতিনিধি, তাদের মধ্যে জন ব্রিটাস আছেন, তাদের মধ্যে অমরা রাম আছেন, তাদের মধ্যে অবশ্যই ইউসুফ তারিগামি আছেন এবং আরো অনেক আছেন, এবং আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এসেছেন কাশ্মীরে, যেখানে পাক মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা আক্রান্ত ভারতবাসী কাশ্মীরিয়াতের কথা যারা বলেন, আপনি ইনসানিয়াত এবং কাশ্মীরিয়াতকে এবং ভারতীয়ত্বকে একসঙ্গে মিলিয়ে দিয়েছেন। আপনারা সেখানে গিয়ে কথা বলে এসেছেন আদিলের পরিবারের সঙ্গে, এবং টেগর হল, আমি যদি খুব ভুল না করি, শ্রীনগরের টেগর হলে আপনারা গিয়ে প্র্যাকটিক্যালি স্যার রোম খারাপ হয়ে যাচ্ছিল যখন দেখছিলাম অতজন মানুষ তারা মানবতার গান গাইছেন। একটু অভিজ্ঞতা সংক্ষেপে বলুন স্যার, আপনার যদি অসুবিধা না থাকে। দেখুন, এই যারা যুদ্ধ করে লাফালাফি করছেন না, একদল খুব বলছেন আমরা পাকিস্তানে এত লোককে মেরে এসেছি, তারা ভারতবর্ষের বুকে আমরা গরিব মানুষের কত সর্বনাশ করেছি সেটা নিয়ে ভাবছেন না, বা তাদের ভাবতে দেয়া হচ্ছে না। আজ পর্যন্ত কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিংবা সর্বদলীয় কমিটি করে এই সীমান্তবর্তী এলাকায় ঘুরে দেখলেন না কত ক্ষতি হয়েছে আমাদের? আধুনিক অস্ত্র সে 1-1.5 কিলোমিটার থেকে সে মর্টার ছুটছে, সে তার ফলে গরিব মানুষগুলো তাদের ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, তারা জীবিকাহীন হয়ে পড়ছেন। চোখের সামনে মা দেখছে মেয়ে মরে যাচ্ছে এই অস্ত্র বিনিময়। তো আমরা তো পহেলগাঁওয়ের ঘটনা, যারা আসল অপরাধী তাদের গ্রেফতার করতে পারলাম না, তাদের সাজা দিতে পারলাম না, কিন্তু সেই পহেলগাঁওয়ের ঘটনাকে আমরা উপলক্ষ করে দুই দেশের মধ্যে আমরা অস্ত্র সংঘর্ষ করে কার ক্ষতি করলাম? এদেশের কিছু নিরীহ মানুষ, ও দেশের কিছু নিরীহ মানুষ। প্রধানমন্ত্রী তিনি ওখানে গেলেন বড় ব্রিজ উদ্বোধন করে হাততালি পাওয়ার জন্য, কিন্তু সাধারণ মানুষগুলো কি অবস্থা সেখানে দেখতে গেলেন না তো একবারও। কাশ্মীরের জনগণ অত্যন্ত অতিথি পরায়ণ এবং হৃদয়বান। আজকে তারা আতঙ্কে আছেন। গোটা কাশ্মীর আমরা 100 কিলোমিটার ভ্রমণ করলাম, প্রায় বলতে পারেন 20 গজ অন্তর অন্তর মিলিটারি। কাশ্মীর জনগণ আতঙ্কে আছেন, তার ভয়ে কথা বলতে পারছেন না। তারা বলছেন আমাদের দেশের যখন 47 সালে দেশ ভাগ হয়, দেশের বিভিন্ন জায়গায় দাঙ্গা হয়েছে, কাশ্মীর দাঙ্গা হয়নি। তবে কাশ্মীরিয়াত আমাদের শেখায় সমস্ত মানুষকে এক করে রাখতে হবে। পরবর্তীকালে দাঙ্গা বিভিন্ন সময় ঘটিয়ে অবস্থার অবনতি ঘটেছিলেন তো এই হিন্দুত্ববাদীরাই। আজকে কাশ্মীরের মানুষ তারা অত্যন্ত আতঙ্কে আছেন এবং তারা বলছেন যে আপনারা পর্যটকরা আসুন, দেখুন আমরা আপনাদের কত ভালোবাসি। সত্যিই তো তাই। আদিল ছেলেটা বাচ্চা ছেলে, তার স্ত্রী মা বাবাকে দেখলাম, তার স্ত্রী একটা বাচ্চা মেয়ে, সে পর্যটকদের বাঁচাবার জন্য জান দিয়ে দিল। আর আমরা পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে হিন্দু হিন্দু করে লাফাচ্ছি। অত্যন্ত মর্মান্তিক। খুব খারাপ লাগছে বলতে যে আমার ভারতবর্ষের যে উদারতা, যে মহত্ব, যে ভারতবর্ষের কল্পনা রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন, বলেছেন তিনি এই ভারতের মহামানবের সাগর তীর, তাকে আমরা কি করছি? বিজেপি ক্ষমতা আসার পর থেকে ভারতীয়ত্ব নষ্ট হয়ে যাচ্ছে। স্যার, আপনি আইনজীবীদের একটি সভার কথা বলেছেন, যেখানে আইনজীবীদের পক্ষ থেকে সংঘবদ্ধ হওয়ার কথা কিছু একটা আপনি সেখানে উল্লেখ করেন। ওখানকার অনেক আইনজীবী তারা জড়ো হয়েছিলেন, তরুণ আইনজীবী, মহিলা আইনজীবী, সকলেই তারা সংঘবদ্ধ হতে চাইছেন। তাদের বার অ্যাসোসিয়েশনকে পর্যন্ত কেন্দ্রীয় স্তর থেকে বিজেপি নিয়ন্ত্রণ করছে, তাদের ডেমোক্রেটিক রাইট প্রয়োগ করতে দিচ্ছে না। সেজন্যই তারা আমাকে বললেন যে আপনি স্যার আবার আসুন, আমরা এটা নিয়ে তো লড়তে চাই। আমাদের ডেমোক্রেটিক রাইটটাকে আমরা কেন কার্যকর করতে পারবো না? আপ আইয়ে সাহেব, हमें समझाइए, हमें दिशा दिखाइए। আমি বেশি দিন থাকতে পারলাম না, কিন্তু কাশ্মীরে আমি বেড়াতে যাইনি, বহুদিনের স্বপ্ন ছিল।
কিন্তু এখন লড়াইয়ের জন্য গেছে, লড়াইয়ের জন্য যেতে হবে। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন, এই মুহূর্তে কাশ্মীরে কি অবস্থা দেখে এলেন? কাশ্মীর কি বাঙালিদের বা ভারতবাসীদের পক্ষে ভ্রমণের জন্য নিরাপদ? এই মুহূর্তে কি অবস্থা দেখে এলেন? কাশ্মীর একদম নিরাপদ। কাশ্মীরে যে কেউ যেতে পারেন, বেড়াতে যেতে পারেন, আতিথেয়তা পাবেন, উষ্ণতা পাবেন, কোনো বিরোধ নেই। তা না হলে ভাবুন না, আদিল তো সে তো পর্যটকদের বাঁচাবার জন্যই তার তরুণ প্রাণটা দিয়ে দিলেন। হুম। আমি তো বললাম যে আদিল হচ্ছে নজরুলের সেই কান্ডারি, হুম। হুম। যে কান্ডারি বুক বাজিয়ে বলতে পারে ডুবেছে মানুষ সন্তান মোর মার, কে হিন্দু কে মুসলমান আমরা বুঝি না। আসলে হ্যাঁ। কাশ্মীরটাকে অশান্ত করে রাখবার জন্য পহেলগাঁও একটা বৃহৎ চক্রান্ত। আগামী দিন সত্য সামনে আসবেই। স্যার, একটা কথা এখানে জিজ্ঞেস করতেই হয় যে কাশ্মীরের যে তরুণ আইনজীবীরা আপনার সহায়তা চেয়েছেন, আপনি কি তাদের সহায়তা করার জন্য প্রস্তুত? বটে, এটা তো আমার দায়বদ্ধতা। আমি তো আইনজীবী সংগঠনের সর্বভারতীয় সভাপতি, সেই জন্যই তারা আমার কাছে আহ, আশা করছেন যে আমি সাহায্য করবো। নিশ্চয়ই করবো, করতেই হবে। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। হুম।